বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম ভাই, অ্যাডভোকেট উৎপল দা এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার জন্য উদ্যোগী জাতীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত অন্যান্য সুধীবৃন্দ, আপনাদের সবাইকে সালাম, আদাব এবং শুভেচ্ছা। আমি সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত আছি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরূপে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য মনোনয়ন দাখিল করেছিলাম। আমার খুলনা 4 আসনটি 3টি উপজেলা নিয়ে সমন্বয়ে গঠিত: রূপসা, তেরখাদা এবং দিঘলিয়া। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করবার যে পূর্ব শর্ত, এ বিষয়ে নিশ্চয়ই আমার পূর্বের আলোচকবৃন্দ বিস্তারিত আপনাদেরকে বলেছেন। তো আমি আমার অভিজ্ঞতাটুকু আপনাদের সামনে যতটা সংক্ষেপে পারা যায় বর্ণনা করছি। আমি যখন স্বতন্ত্র প্রার্থিতার যে পূর্ব শর্ত 1% ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর সংগ্রহ করছিলাম, তখন যে বাধা বিঘ্নের সম্মুখীন হয়েছি সে বিষয়ে আমি 1 জানুয়ারি 2026 তারিখে আমার মনোনয়নের বৈধতা অবৈধতার সিদ্ধান্তের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাবার আগেই আমি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছিলাম একটি দরখাস্ত করে। সেখানে আমি খুব স্পষ্টভাবে বলেছিলাম যে 1% ভোটারের সমর্থনমূলক স্বাক্ষর সংগ্রহকালে আমার কর্মীরা বৃহৎ বলিয়া বিদিত একটি রাজনৈতিক দল, নিশ্চয়ই বুঝে গেছেন যে এখন বৃহৎ কোনটি, একটি রাজনৈতিক দলের কর্মীদের পক্ষ হইতে বারংবার হুমকি ধমকি বাধা বিপত্তির সম্মুখীন হইতেছিল এবং বিগত 22/12/2025 খ্রিস্টাব্দ তারিখে বিকাল 5 ঘটিকায় আমার আসনের তেরখাদা উপজেলার মান্দারতলা ও নেবুদিয়া গ্রামের সংযোগ স্থলে আমার একটি কর্মী দলের নিকট হইতে 300 ভোটার সমর্থকের স্বাক্ষরযুক্ত কাগজপত্রাদি ছিনাইয়া লইয়া ছিড়িয়া পার্শ্ববর্তী খালের পানিতে ফেলিয়া দেওয়া হইয়াছিল। এ বিষয়ে স্বয়ং রিটার্নিং কর্মকর্তার মোবাইল নম্বর লিখেছি। সেই নম্বরের হোয়াটসঅ্যাপে 22/12/2025 তারিখে রাত 9:27 জানাইয়াও কোনো প্রতিকার পাইনি। পরবর্তীতে আমি নিজস্ব কৌশলে সফলতার সহিত সম্পূর্ণ 1% ভোটারের সমর্থনমূলক স্বাক্ষর সংগ্রহ করিয়া আমার মনোনয়নপত্র জমাদান করিতে সক্ষম হই। আমার এই অভিযোগটি এবং এই অভিযোগের ঘটনাটি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পথে একটি কলঙ্কজনক ঘটনা এবং ঘটনাটি সত্য। এবং আমি আমার ওই অভিযোগপত্রে তারপরে মনোনয়ন সফলতার সঙ্গে দাখিল করার পরে যে ঘটনাটি ঘটেছে সেটা আমি বলেছি যে 29 তারিখে তো মনোনয়ন জমা দিলাম। 30/12/2025 তারিখে তেরখাদা উপজেলার সহকারী কমিশনার ভূমি এর গাড়িবহর সঙ্গীয় পুলিশ ফোর্স সহ যাচাইকর্ম আরম্ভ করিলে জনমনে আতঙ্ক তৈরি হয়, কারণ তিনি প্রত্যন্ত গ্রামাঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মোবাইল কোর্ট পরিচালনা করছেন বলিয়া গ্রামবাসী জানে, এলাকাবাসী জানে। আপনি জেনে থাকবেন, বাংলা পৌষ মাসের 2য় সপ্তাহে গ্রামের কৃষকেরা দিনে ফসলের মাঠে কৃষিকাজে ব্যস্ত সময় অতিবাহিত করে। উক্ত তারিখে নিয়ামত শেখ ভোটার নম্বর সো অ্যান্ড সো
নামীয় আমার একজন সমর্থক ভোটারকে বিকাল 4:30টায় সাগলাদহ ইউনিয়নের ইসামতি গ্রামে তাহার বাড়িতে খুঁজিয়া না পাইয়া তিনি ফিরিয়া চলিয়া আসেন। তিনি হলো এসিল্যান্ড। পরে সন্ধ্যা 6:30টায় সহকারী কমিশনার ভূমি তেরোখাদা উপজেলা এর কার্যালয়ে কর্মরত শফিকুল নামীয় অফিস সহায়ক, যাহার বাড়ি একই ইউনিয়নের কোদলা গ্রামে, একটি রাজনৈতিক দলের কর্মীদের সঙ্গে নিয়া উক্ত নিয়ামত শেখ এর নিকট হইতে তাহার সমর্থনমূলক স্বাক্ষর অস্বীকার করাইয়া স্বাক্ষর আদায় করে এবং অদ্য 1/1/2026 তারিখ দুপুর 12টা পর্যন্ত উক্ত নিয়ামত শেখকে আমাদের নিকট জানা তাহার ঠিকানায় খুঁজিয়া পাওয়া যাইতেছে না। এই ছিল আমার অভিযোগের মূল বিষয়। এ বিষয়ে আমি কোনো প্রতিকার পাইনি। আমার এই অভিযোগটি এখনও আনরিড্রেসড, প্রতিকারহীনভাবে পড়েই আছে। আমি আপিল করেছিলাম। আজকে আমার আপিলের নির্ধারিত তারিখ ছিল শুনানি করবার জন্য। শুনানিকালে আমার এই দরখাস্ত কেন করেছি এই প্রশ্নের উত্তর দিতে হয়েছে আমাকে, এবং তারপর এই দরখাস্তের কোনো সত্যতা পায় নাই বলে আমাকে উল্টো অভিযোগ করা হয়েছে এবং অন্য কোনো আলোচনায় না গিয়ে আমার আপিলটি নামঞ্জুর করা হয়েছে। আমার যে নামঞ্জুর আদেশ, সেখানে 6 জন সমর্থক তার স্বাক্ষর অস্বীকার করেছে। ওই 6 জনের ভেতরে একজন আমার ওই অভিযোগের দরখাস্তে আছে, তার নামও ওই 6 জনের ভেতরে আছে। তো এই অবস্থায় এই বর্তমান নির্বাচন কমিশন যে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে, এটি নিয়ে জনমনে ইতিমধ্যে তীব্র সংশয়, দ্বিধা এবং সন্দেহ তৈরি হয়ে আছে। আমি আপনাদের সামনে আরেকটু ঘটনা বলি যে জানুয়ারি মাসের 3 তারিখে খুলনার সার্কেল এসপি আমার তেরোখাদা উপজেলা যে থানা ভবন, এই থানা ভবন চত্বরে আইন শৃঙ্খলা নিয়ে একটি সভা আয়োজন করেছিলেন। সেই সভায় ওই দিন আমি ডিসি অফিসের রিটার্নিং কার্যালয়ে উপস্থিত। আমি পরে জানলাম যে ওই সভায় কিছু হট্টগোল হয়েছে। এই হট্টগোলের কারণ হলো ওই সভার সামনে যে চেয়ার ছিল সেখানে 2টা সারি রিজার্ভ ছিল। তো যখন বিভিন্ন দলের নেতৃবৃন্দ এখানে এসছে, তাদেরকে 3য় সারি থেকে বসতে দেওয়া হয়েছিল। পরবর্তীতে দেখা যায় ওই 2টি সারি রিজার্ভ রাখা হয়েছিল ওই বৃহৎ বলিয়া একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য, এবং এটা ওসির নির্দেশে পুলিশ করেছে এবং এসপি উপস্থিত ছিল। এবং এটি আমি পরবর্তীতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপজেলা এবং জেলা পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলল, আমরা স্বীকার করেছে যে হ্যাঁ, এটা ঘটেছে, আমরা জানি এবং আমরা আমাদের ক্যাপাসিটিতে প্রতিবেদন করে সরকারের উচ্চ পর্যায়ে পাঠিয়েছি। তো এই অবস্থায় আমাদের প্রার্থিতার যে প্রতিবন্ধকতা, এগুলোর মুখোমুখি হয়ে নির্বাচনে আদৌ প্রার্থীরূপে থাকতে পারবো কি না, সেই চ্যালেঞ্জের মুখে আছি। তো নিশ্চয়ই আপনারাও এখানে যারা প্রার্থী হতে ইচ্ছুক, তারাও একই প্রকৃতির চ্যালেঞ্জের মুখেই আছেন সবাই। এবং বাস্তব যে পরিস্থিতি আছে আমার উপজেলায়, গত 15 বছরের যারা ভোট কাটাকাটিতে অভ্যস্ত, কাটিং মাস্টার, সবাই এখন ওই একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় ওই আসনের এলাকায় সবাই ঘোরাফেরা করছে এবং তাদের প্রস্তুতি তারা নিচ্ছে। তো আমার আরেকটি পরিপ্রেক্ষিত আছে, সেইটা হলো আমার আসনটি স্বাধীনতার পরের থেকেই স্বাধীনতার সপক্ষের রাজনৈতিক দলগুলির পক্ষে ভোটাররা সবসময় অবস্থান নিয়েছে। তো বর্তমান পরিস্থিতিতে আপনারা বুঝতেই পাচ্ছেন, স্বাধীনতার 71-এর পক্ষ শক্তি বিপক্ষ শক্তি বললে আমরা কাদেরকে মিন করি, কারা পরিচিত। তো সেখানে আমার আসনে এখন আমি না থাকলে ব্যালটে 2টা মার্কা থাকবে, একটা ধানের শীষ আর একটা হাত পাখা। তো অ্যাবাভ 45% আমার ওখানে সংখ্যালঘু ভোটার, তাদের সামনে কোনো অপশন নেই।
থাকছে না, এবং এইটা একটা অন্যতম কারণ আমাকে এখান থেকে অনুপস্থিত থাকবার ব্যবস্থা আয়োজন করা। তো এই অবস্থায় এই যে 1% ভোটারের যে সমর্থন প্রয়োজন, এই আইনটি কিন্তু যারা করেছিল 5ই আগস্ট 2024-এ ওই সরকারের বিরুদ্ধেই আন্দোলন করা হয়েছিল, এবং যে আন্দোলন সংগঠিত করবার পুরোধা ব্যক্তি বলে আমি বিশ্বাস করি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম ভাই। 12-13 সাল থেকে আমি হাসনাত কাইয়ুম ভাইয়ের বিভিন্ন সভায় উপস্থিত ছিলাম। পরবর্তীতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে আমার একটু আর উপস্থিত থেকে সক্রিয় থেকে বিভিন্ন কারণে সম্ভব হয়নি। এটা হয়তো আমারই ব্যর্থতা হতে পারে কিংবা আমার ঘাটতি হতে পারে, কিন্তু এই যে রাষ্ট্র সংস্কার আন্দোলন, যে আন্দোলনকে সংগঠিত করেছে, এই ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে যে জনমত গঠন করেছে, এটা তো সর্বসম্মতভাবে আমরা স্বীকার করি। কিন্তু ওই ফ্যাসিস্ট সরকারের যে প্রমালগেটেড লজ, তাদের করা আইনগুলো কিন্তু আমরা বর্তমানে বাতিল করছি না। বর্তমানে আমরা এসে ওই একই বিধিবিধান, একই আইনের অধীনে এই সামনের নির্বাচন আয়োজন করার উদ্যোগ দেখছি, এবং ওই একই আইনের দ্বারা আমরা প্রতিবন্ধকতার মুখে পড়ছি। প্রচলিত যে রাজনৈতিক দল ব্যবস্থা, মাফিয়াতন্ত্র, এর সমস্ত প্রতিবন্ধকতার মুখে আমরা পড়েই এসব বিষয়ে কথা বলবার জন্য আজকে এই সমাবেশ ডাকতে বাধ্য হয়েছেন নিশ্চয়ই আমাদের নেতৃবৃন্দ। তো আমি আশা করব হাসনাত কাইয়ুম ভাইয়ের নেতৃত্বে আমরা একটি বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য আমি আমার প্রতিশ্রুতি ব্যক্ত করছি আপনাদের সামনে। হাসনাত কাইয়ুম ভাইকে আমি অনুরোধ করব, আপনি বিষয়টি আরও বড় পরিসরে কিভাবে উত্থাপন করা যায় এবং আন্দোলন বেগবান করা যায় সেই উদ্যোগ নেবেন। আমরা নিশ্চয়ই হাসনাত কাইয়ুম ভাইয়ের সাথে সবাই সক্রিয়ভাবে সহযোগিতা করব, উপস্থিত থাকব, সক্রিয় থাকব ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দোয়া রাখবেন আমার জন্য সবাই। আসসালামু আলাইকুম।